রাগনার বয়স যখন 3 বছর ছিল তখন কিছু ড্রাগন তার বাবা মাকে খেয়ে নেয়। এরপরে কিছু রাগনার আত্মীয় স্বজন তারা এগিয়ে আসে রাগনাকে মানুষ করার জন্য, কিন্তু কিছুদিন পরে তাদেরকেও কিছু ড্রাগন খেয়ে নিয়ে চলে যায়। এরপরে একজন ধনী ব্যক্তি এগিয়ে আসে এবং সে রাগনাকে তার কাছে মানুষ করতে থাকেন। কিন্তু কিছুদিন পরে আরো একটা ড্রাগন তার একদম এম্পায়ার সমেত তার পুরো গ্রামকে একদম পুড়িয়ে রেখে দেয়। এইটুকুনি ছোট্ট বাচ্চার কাছে এটা একটা অত্যন্ত বড় প্রেসার ছিল, আর সেদিন থেকে গ্রামের কিছু লোক তাকে মারতে শুরু করে। সে একটা অভিশপ্ত ছেলে বলে যে তুই যেখানেই যাস না কেন তুই লোকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াস আর বারবার তুই বেঁচে যাস। এরপরে 4-5 বছর কেটে যায়। আমরা দেখতে পারি একটা শহরে অনেকগুলি ড্রাগন হামলা করে দেয় এবং পুরো গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে থাকেন। আমরা দেখতে পারি কোনো মানুষ, কোনো শিকারী সেই সমস্ত ড্রাগনদেরকে ঠেকাতে পারছিল না। ঠিক সেই সময় আমরা দেখতে পারি সেই দুর্বল রাগনা, যে কিনা এত বছর পরে অত্যন্ত শক্তিশালী হয়ে ওদের সামনে এসে দাঁড়ায় এবং সমস্ত ড্রাগনকে সে এক চুটকিতে হারিয়ে রেখে দেয়। হঠাৎ মাত্র সেই দুর্বল ছেলে এত বছর পরে এতটা শক্তিশালী কি করে হয়ে উঠলো? ওয়েল, এটা জানার জন্য আপনাকে তো এই অ্যানিমেশনটা দেখতে হবে। তো শুরু করা যাক আজকের অ্যানিমেশন রাগনা ক্রিমসন। গল্পের শুরুতেই আমরা একটা মানুষকে দেখতে পাই যার সামনে কিনা অত্যন্ত বড় বড় ড্রাগন দাঁড়িয়েছিল, কিন্তু সেই মানুষটা যে কিনা এক পলকের মধ্যে সমস্ত ড্রাগনকে বরফের মতো জমি তাদেরকে ভেঙে রেখে দেয়। এটা ছিল ভবিষ্যতের ঘটনা। এবারে আমরা দেখতে পারি বর্তমান কালে, যেখানে রাগনা অনেকটাই বড় হয়ে গেছিল। সে একটা ড্রাগনের সামনে হামলা করার জন্য রেডি ছিল, কিন্তু এটা একটা সামান্য ছোট্ট খাট্ট একটা ড্রাগন ছিল যে কিনা খুবই দুর্বল ছিল। কিন্তু আমরা দেখতে পারি রাগনা যে কিনা ওই ড্রাগনটার সাথেও লড়তে পারছিল না, সে এতটাই দুর্বল ছিল। তখনই আমরা দেখতে পারি একটা মেয়ে এসে ওই ড্রাগনটাকে মেরে রেখে দেয় এবং এই মেয়েটার নাম হচ্ছে লিও, যে কিনা রাগনার একজন পার্টনার হয় এবং এরা দুজনে সবসময় একসাথে শিকার করতে বেরোয়। আর রাগনা হচ্ছে লিওকে একটা হিরোর মতো দেখতো, কারণ ছোটবেলা থেকেই সে তাকে বাঁচিয়ে আসতো সমস্ত বিপদের হাত থেকে। শহরের রাস্তার মাঝখান থেকে রাগনা আর লিও যখন দুজনে একসাথে হাঁটতো, তখন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষ লিওকে দেখে অনেকটাই এক্সাইটেড হতে থাকে। তারা বলতে থাকে, আরে এই মেয়েটার বয়স তো অনেকটাই কম, আর এ কিনা আমি শুনেছি একসাথে 50টা ড্রাগনকে মেরে দিয়েছিল এক সময়। এবারে রাগনা আর লিও তারা দুজন মিলে গিল্ডে চলে আসে এবং সেই গিল্ড হলে বসে তারা কিছু খাবার খাচ্ছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি একটা হান্টার যে কিনা রাগনার কাছে এগিয়ে আসেন এবং তাকে একটু অপমান করতে থাকেন যে তুমি তো একটা মেয়ের ভরসা সবসময় আছো, তুমি নিজেকে একটা পুরুষ মানুষ কি করে বলতে পারো? তোমার কি এইটুকুনি যোগ্যতাও আছে যে তুমি লিওর ব্যাগটাকে বই নিয়ে যেতে পারো? আর তাছাড়া তুমি তো একটা অভিশপ্ত ছেলে, তোমার কাছে যেই থাকবে সে একদিন না একদিন মরবেই মরবে। আমরা দেখতে পারি লিও অনেকটা রেগে যায় এবং সেই শিকারিটাকে ধমক দিয়ে বলতে থাকে, রাগনা যেরকমই হোক না কেন সে আমার একটা বন্ধু, আর আমরা দুজনে একসাথে মিলে সমস্ত রকম শিকার করতে থাকি। আমি জানি না তুমি হান্টার কি জন্য হয়েছো, হয়তো এইরকম ভাবে লোকেদেরকে অপমান করার জন্য, কিন্তু আমি শক্তিশালী এই জন্য হচ্ছি যাতে আমি এই পৃথিবী থেকে সমস্ত ড্রাগনকে শেষ করে রেখে দিতে পারি। এটা বলার পরে রাগনা আর ক্রিমসন তারা দুজনে মিলে ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু আমরা দেখতে পারি রাগনা যে কিনা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে নিজেকে শক্তিশালী বানানোর জন্য প্রতিনিয়ত ট্রেনিং করতেই থাকে, কারণ সেটা ভালোভাবেই জানি যদি লিও তার পাশে না থাকতো তাহলে সে হয়তো অনেকদিন আগেই মারা যেত। কিন্তু রাগনা তবু এটা ভেবে ট্রেনিং করতো, যদি লিওকে বাঁচাতে গিয়ে যদি আমি মরার কখনো চান্স পাই তাহলে আমি আগে অবশ্যই মরবো। ঠিক তখনই আমরা দেখতে পারি ফিউচারের সেই লোকটা রাগনার সামনে চলে আসে। রাগনা, তুমি যতই ট্রেনিং করো না কেন, যতই নিজেকে আগে মারার চেষ্টা করো না কেন, তুমি লিওকে হারাবেই হারাবে। লিও একদিন তোমার চোখের সামনেই মরবে আর তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতে হবেই, কারণ তুমি কিছুই করতে পারবে না। রাগনা তখনই রাগনা কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকেন। তার চোখের সামনে অনেকগুলি ড্রাগন অনেকগুলি মানুষকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। সে এমন একটা জায়গায় নিজেকে খুঁজে পায় যেখানে পুরো গ্রাম দাউ দাউ করে আগুনে জ্বলে ঝলসে যাচ্ছিল। তখনই সে হঠাৎ মাত্র তার সামনে লিওকে দেখতে পায়, যাকে কিনা অনেকগুলি ড্রাগন টেন্টিকলস দিয়ে তার শরীরটাকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে হাজার ফুটো ফুটো করে তাকে ওখানে মেরে খতম করে রেখে দেয়। এই দৃশ্য দেখে তো রাগনা একদম আতঙ্কে কান্নায় ভেসে যেতে থাকে, সে চিৎকার করে উঠতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি রাগনা যেখানে নিজের চোখটাকে খুলে ফেলেন। আরে এটা কি ছিল? এটা কি কোনো স্বপ্ন ছিল নাকি? কিন্তু এটা যে একদম আসলের মতো মনে হচ্ছিল। আমরা দেখতে পারি রাগনা যে কিনা নিজেকে যেরকম সেরকম করে সামলে নেয় এবং সে লিওকে নিয়ে যেরকম করে লাইফটাকে চালাচ্ছিল সেরকম ভাবে জীবনযাপন আবার করতে থাকে। কিন্তু তবু মাঝে মাঝে তার মাথায় সেই দুর্ঘটনার কথা চলতেই থাকে, যার জন্য ঘুমোনো
ঘুমানোর টাইমে বারবার তার ঘুমটা ভেঙে যেত এই আতঙ্কের জন্য। রাগনা যেন আর নিজেকে সামলাতে পারছিল না, সে যেন দিনকে দিন যেন পাগল হয়ে যাচ্ছিল মেন্টালি প্রেসারের চাপে। রাগনা তখন মাঝে মধ্যে এই কথাটাও ভাবতে থাকেন যে ওই মানুষটা কে ছিল যে কিনা আমার সামনে এসে আমার সাথে কথা বলছিল। রাগনা যখন আবার চিন্তার মাঝখান থেকে নিজের চোখটাকে খুলে তাকায়, তখন তার সামনে লিও দাঁড়িয়েছিল। লিও এটা নোটিস করে যে তার চোখের কটরে অনেকটাই কালো গর্ত হয়ে গেছিল ঠিকঠাক ভাবে না ঘুমানোর কারণে। তখন সে রাগনাকে বুকে জড়িয়ে ধরে বলতে থাকে যে রাগনা, তুমি চিন্তা করো না, আমি বেঁচে আছি, বেঁচে থাকবো আর সারা জীবন তোমার পাশেই থাকবো। তখন রাগনা বলতে থাকেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার 3 বছর বয়সে আমার মা বাবাকে একটা ড্রাগন খেয়ে চলে গেছিল। তখন কেন জানি না আমি বেঁচে গেছিলাম। এর কিছুদিন পরে আমার কিছু আত্মীয় স্বজন যারা কিনা আমাকে লালন পালন করার জন্য এগিয়ে আসেন, কিন্তু ড্রাগনরা তাকেও খেয়ে ফেলে। কিন্তু অবাক করার বিষয় ছিল যে আমি এবারেও বেঁচে গেছিলাম। এরপরে যখন একটা ধনী ব্যক্তি আমাকে তার কাছে রাখে, তখন একটা ড্রাগন তার পুরো গোটা এম্পায়ার এবং গ্রামকে পুড়িয়ে রেখে দেয়। তখন গ্রামের লোক মিলে সবাই আমাকে মারতে থাকে। তারা আমাকে ভেবেই নিয়েছিল একটা অভিশপ্ত ছেলে বলে, যে আমি যেখানেই থাকি না কেন বা যার কাছে থাকি না কেন সে মরে যায় আর আমি বারবার বেঁচে যাই। সত্যি কথা বলতে তখন আমিও বাঁচার জন্য কনফিডেন্স ছিলাম না, আমিও একদিক থেকে বলতে গেলে মরতেই চাইছিলাম। আমার মধ্যে ছেলে বেঁচে থাকা কি এই পৃথিবীতে দরকার? কে আমাকে আপন করবে? কার জন্যই বা আমি বাঁচবো? আর ঠিক সেই সময় লিও আমার কাছে এসেছিল, ওই সমস্ত লোকেদের কাছ থেকে আমাকে বাঁচিয়েছিল। তাকে আমি বলেছিলাম যদি তুমি আমার কাছে থাকো তাহলে তুমি মরে যাবে, কিন্তু লিও আমার কথাটাকে হাসি মেরে উড়িয়ে দিয়েছিল। আরে তুমি চিন্তা করো না, আমি অনেকটাই শক্তিশালী, আমাকে কেউ মারতে পারবে না। তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? চলো আমরা দুজনে মিলে একটা ড্রাগন হান্টার্স হই। আর সেই দিন থেকে লিও হয়ে ওঠে রাগনার চোখে একটা হিরো। এরপরে তারা দুজনে মিলে যখনই কোনো ড্রাগন হান্টিং মিশনে যায়, আমরা দেখতে পারি লিও যে কিনা একটা কপি বড় বড় ড্রাগনকে খুবই সহজেই মেরে রেখে দেয়। সেই দিন থেকে রাগনার এটা বিশ্বাস হয়ে গেছিল যে এই মেয়েটা অনেকটাই শক্তিশালী, আর আমি যদি কোথাও বাঁচতে পারি তাহলে এর কাছেই, কারণ একে ড্রাগন কোনোদিনও মারতে পারবে না। আর রাগনা সেই ভরসাটাই এতদিন ধরে করে আসছিল, কিন্তু হঠাৎ মাত্র সেই ভয়ঙ্কর দৃশ্য যতবারই রাগনা দেখে, সেই বিশ্বাস যেন তার পরপর ভেঙে যেতে থাকে। তারপরে তারা দুজন যখন একদিন গিল্ডে আসে, সেখানে দেখতে পায় যে গিল্ডে একটা হাহাকার মেতে গেছিল। কোনো একটা শহরে ড্রাগনেরা নাকি হামলা করে সমস্ত মানুষকে মেরে কুপিয়ে দিচ্ছিল। যেই ভয়টা রাগনা এতদিন ধরে পাচ্ছিল, সেই ভয়টাই যেন আজ সত্যি হতে চলেছে। এরপরে সবাই একটা অনেক বড় ধামাকা অনুভব করেন। আমরা দেখতে পারি লিও যে কিনা দৌড়ে গিল্ড হলের বাইরের দিকে যেতে থাকেন, এবং সে যখন সামনে দেখে তাদের শহরেও অনেকগুলি ড্রাগন হামলা করে দিয়েছিল। সমস্ত ঘর বাড়ি তাদের চোখের সামনে জ্বলতে থাকে, পুড়তে থাকে। রাগনা যখন এই দৃশ্যটা দেখে, তার ভয়টা যেন বুকের ভেতরে আরো বেশি নাড়া দিয়ে ওঠে। লিও, আমার মনে হচ্ছে আমাদের দুজনকে এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ যদি আমরা না পালাই এখান থেকে তাহলে তুমি মরে যাবে। ঠিক তখনই আমরা দেখতে পারি লিও যে কিনা তার হাতটা ধরে তাকে সান্ত্বনা দিতে থাকে যে কোনো চিন্তা নেই, আমরা বেঁচেই থাকবো। এটা বলে সে ওখান থেকে চলে যেতে থাকে ড্রাগন হান্টিং এর জন্য, যেটা দেখে রাগনা আরো বেশি ভয় পেতে থাকে। শহরের ভিতরে আমরা দেখতে পারি অত্যন্ত পরিমাণে ড্রাগন চলে আসার জন্য কোন রকমের কোন সৈন্য ওই সমস্ত ড্রাগনদের কাছে নিজের শক্তি দিয়ে টিকতেই পারছিল না। ব্যাস আর কি ছিল, আমরা দেখতে পারি মুহূর্তের মধ্যে সেই সমস্ত ড্রাগনরা সমস্ত সৈন্যদলকে কুপিয়ে কুপিয়ে মারতে থাকে। ড্রাগন হান্টাররা বুঝতে পারছে না যে কি করে তারা লড়াই করবেন। এদিকে আমরা দেখতে পারি ড্রাগনের সংখ্যা ক্রমশ আরো বাড়তেই থাকে, তারা তাদের দিকে একদম হিংস্র চোখে আরো এগিয়ে আসতে থাকেন। ঠিক তখনই আমরা দেখতে পারি ওই সমস্ত ড্রাগনের মাঝখান থেকে একটা মানুষ বেরিয়ে আসতে থাকেন, যাকে দেখে সমস্ত ড্রাগন হান্টাররা বলতে থাকে, আরে তুমি ঠিক আছো তো? তুমি ওখানে কি করছো? ওখান থেকে পালিয়ে যাও, নয়তো ড্রাগনগুলো তোমাকে মেরে দেবে। ঠিক তখনই আমরা দেখতে পারি সেই মানুষটার শরীর থেকে অনেকগুলি রক্ত অটোমেটিক উপরের দিকে উঠতে থাকেন, আর সে বলতে থাকে রক্তই হচ্ছে তলোয়ার। এটা বলার সাথে সাথে সে তার রক্তগুলি দিয়ে অনেকগুলি সুচলো টেন্টিকেলস বানিয়ে নেয়, যেটা দিয়ে সমস্ত ড্রাগন হান্টার্সকে সে এক কোপে মেরে রেখে দেয়। রক্ত হলো আগুন, এটা বলার পরে আমরা দেখতে পারি তার গোটা শরীরে একদম আগুন জ্বলতে থাকেন, যার ফলে সে একটা নতুন রূপ ধারণ করেন, যেটা ছিল একটা সুপিরিয়র ড্রাগনের রূপ। মানে সমস্ত ড্রাগন প্রজাতির মধ্যে অনেকগুলি শক্তিশালী সুপিরিয়র ড্রাগন থাকে, আর এ ছিল তাদের মধ্যেই একজন। আমরা দেখতে পারি রাগনাও ড্রাগন হান্টিং এর জন্য বেরিয়ে গিয়েছিল লিওকে বাঁচানোর জন্য। দেখতেই দেখতে রাগনা সেই সুপিরিয়র ড্রাগনের পেছনে চলে আসেন, এবং তার ওই টেন্টিকেলস হামলাগুলি দেখে সে বুঝে গেছিল এই ড্রাগনটাই লিওকে শেষ করবে। সে তখন লিওর জন্য এতটাই চিন্তা আর ভয় করতে থাকে যে সে রাগে গর্জন করতে করতে
পিছন দিক থেকেই সেই সুপিরিয়র ড্রাগনের উপর একটা হামলা করে দেন। তার মাথায় একটা তলবার দিয়ে হামলা করলেও কি হবে, তার তলবার তো ভেঙে যায়, কিন্তু সেই ড্রাগনের কিচ্ছু হয় না, রক্ত হলো আগুন। এটা বলার সাথে সাথে আমরা দেখতে পারি ওখানে আরো বেশি আগুন জ্বলতে থাকে এবং সেই আগুনের প্রকোপে রাগনা সে নিজেকে আর স্থির রাখতে পারে না, সে একদম উড়ে গিয়ে পড়ে যায় একটা নালার উপরে। ঠিক তখনই আমরা দেখতে পারি লিও ওখানে চলেছে আর সেও এক একটা ড্রাগনকে মারতে থাকে। সে তখন অন্য একটা ড্রাগন হান্টারকে বলে যে তুমি যাও ওখানে রাগনাকে জল থেকে তুলে নিয়ে আসো। আমরা দেখতে পারি সেই হান্টারটা যে কিনা দৌড়ে চলে যেতে থাকে রাগনাকে তুলে আনার জন্য। আর এরই সাথে আমরা দেখতে পারি লিও যে কিনা অনেকটাই রেগে যায় ওই সুপিরিয়র ড্রাগনের প্রতি এবং সে তার সামনে এসে দাঁড়িয়ে যায় তাকে মারার জন্য। তোমার সাহস কি করে হয় যে তুমি আমার রাগনার উপরে হামলা করেছো, এই বলে সে ওই সুপিরিয়র ড্রাগনের উপরে হামলা করার জন্য এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা রাগনাকে দেখতে পারি যে কিনা গভীর জলে তলিয়ে যেতে থাকে। লিও যখন মরে গেছিল তখন আমি প্রতিশোধ নেওয়ার জন্য সমস্ত ড্রাগনকে মারার সিদ্ধান্ত নেই। আমি আমার ট্রেনিং কে লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছিলাম নিজেকে আরো শক্তিশালী বানানোর জন্য, কিন্তু তবু এটা তার জন্য যথেষ্ট ছিল না। ড্রাগন হান্টিং এর সময় অনেক বন্ধুরা আমার সাথে মিলে ড্রাগন হান্টিং করতো, কিন্তু তারাও আমার সামনেই মরতো আর আমি শুধু বারবার বেঁচে যেতাম কোনো না কোনো একটা কারণের জন্য। এরপরে আমি পুরো একা পড়ে যাই এবং একাই নিজেকে শক্তিশালী বানিয়ে সমস্ত ড্রাগনকে মারার জন্য এগিয়ে যেতে থাকি। আমার দু পা যেন থামতেই চায় না। আমি এমন পর্যন্ত পুরো নিজের লিমিটসটাকে ব্রেক করে এগিয়ে চলে গেছিলাম। সত্যি কথা বলতে যদি পিছন ঘুরে তাকাই, আমি এতদিন ধরে শক্তিশালী হওয়ার জন্য নয় বরঞ্চ নিজেকে মারার জন্য একটা চান্স খুঁজছিলাম, কিন্তু আমি কখনোই মরতে পারিনি। আমি যেরকম সেরকম করে বারবার বেঁচেই যেতাম। আমরা দেখতে পারি রাগনা যে কিনা একদম কান্নায় ভেসে যেতে থাকে, সে যেন নিজের কান্নাটাকে থামাতে পারে না, তার বুকটা যেন অনেকটাই যন্ত্রণা করতে থাকে। তখন তার সামনে দাঁড়িয়ে থাকা সেই লোকটা বলতে থাকেন, আমি আর অন্য কেউ নই, আমি তোমারই ভবিষ্যৎ রাগনা। আর তুমি যে সমস্ত জিনিসগুলো দেখলে এই সমস্ত জিনিস ঠিক তোমার সাথেও ঘটতে চলেছে, যেটা কিনা আমার সাথে অনেক দিন ধরেই ঘটে এসেছে। এইরকম ভয়ঙ্কর ভবিষ্যৎ জানতে পেরে রাগনার দু চোখ যেন বড় বড় হয়ে যায় আতঙ্কে। রাগনা, তুমি সত্যিকার খুবই একটা ফালতু ছেলে। তুমি একটা ছোট্ট মেয়েকে নিজের হিরো বানিয়ে নিয়েছো, তুমি তার ভরসায় সারা জীবন থেকে গিয়েছো। নিজেকে কোনোদিনও শক্তিশালী বানানোর চেষ্টা তুমি তখন কেন করলে না? যদি সত্যি তোমার কাছে সে এতটাই গুরুত্বপূর্ণ একটা মানুষ ছিল, তাহলে তাকে বাঁচানোর জন্য তোমাকে আরো সব থেকে শক্তিশালী হওয়া উচিত ছিল। আমাকে দেখো, আমি এখন শক্তিশালী, এতটা শক্তিশালী যে আমার কাছে কেউ টিকতেও পারবে না। এমনকি ড্রাগন মনার্কের যতগুলো সদস্য আছে তারাও আমার কাছে টিকতে পারবে না। কিন্তু এত শক্তির আমার আর কি কাজে আসবে? কারণ কাউকে বাঁচানোর জন্য কাউকে থাকাও তো দরকার। কে আছে আর বেঁচে আমার কাছে? সবাই তো শেষ। তাহলে তুমি এই শক্তিটা আমাকে দাও এক্ষুনি, এই মুহূর্তে, কারণ এই শক্তিটা এখন আমার খুবই দরকার। হ্যাঁ, আর ওইটার জন্যই তো আমার এখানে আসা। এটা বলে সে রাগনাকে ধাক্কা দিয়ে তার পেটে একটা তলবার ঢুকিয়ে দেয় এবং ফিউচার রাগনা তার সমস্ত শক্তি পাস্ট রাগনার ভেতরে ঢুকিয়ে দিতে থাকে। রাগনা, আমার সমস্ত স্মৃতি এখন তোমার মধ্যে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সেদিনকার আমি কতটা অসহায় ছিলাম যে আমি কাউকে বাঁচাতে পারছিলাম না। নিজের চোখের সামনে নিজেদের লোককে মরতে দেখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এবারে আমরা দেখতে পারি রাগনাকে যখন জল থেকে উপরের দিকে তুলে রাখা হয় তখন আমরা দেখতে পারি রাগনার শক্তিটা বাড়তে থাকে এবং হঠাৎ মাত্র এতগুলো শক্তি তার শরীরে আসার জন্য তার অত্যন্ত পরিমাণে যন্ত্রণা হতে থাকে। রাগনা, এখন থেকে ভবিষ্যৎ আর অতীত দুজন এখন এক। আমার সমস্ত শক্তি এখন তোমার মধ্যে আমি দিয়ে দিলাম। বদলে দাও সেই ভবিষ্যৎকে যেটাকে আমি কখনো বদলাতে পারিনি। এদিকে আমরা দেখতে পারি লিও যে কিনা সেই সুপিরিয়র ড্রাগনের কাছে ফাইট করতে করতে হাঁপিয়ে গেছিল, তার সাথে লড়ে উঠতে পারছিল না। সত্যিকারে তুমি অনেকটাই শক্তিশালী। তুমি কি ড্রাগন গড? কি বললে? আমি ড্রাগন গড? তোমার সাহস কি করে হয় ড্রাগন গডের সাথে আমার তুলনা করার? আমি একটা ছোট্ট পোকা মাত্র। সমস্ত ড্রাগন মনার্কের মধ্যে আমি সব থেকে কমজোর, আর তুমি কিনা তার সাথে আমার তুলনা করো? তোমার এত বড় সাহস! এটা বলার পরে সে রেগে গিয়ে লিওর উপরে অনেকগুলি অ্যাটাক করতে থাকে, যেটা শুনে লিও একটু অবাক হতে থাকে, তার সাথে একটু রেগে যেতেও থাকে। চলো এবারে তোমাকে আমি একটা ঘটনা বলি যে কেন আমরা হঠাৎ মাত্র এই সমস্ত শহরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় কেন করে দিচ্ছি। কারণ আমাদের ড্রাগন গড একটা কেকের দোকানে প্রত্যেকদিন কেক খেতে যেত, কিন্তু হঠাৎ মাত্র সেই দোকানদার তার দোকানটাকে বন্ধ করে দিয়ে সে যেন কোথায় ভ্যানিশ হয়ে গেছিল এবং এই জিনিসটা আমাদের ড্রাগন গডের কাছে অনেকটাই বেদনাদায়ক ছিল। আর তাই জন্য আমরা সমস্ত ড্রাগন মনার্ক মিলে সমস্ত মানুষ জাতিকে মেরে খতম করে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেই এবং আমরা সেটাই করছি এখন। সত্যি কথা বলে তোমরা
তোমরা যে ড্রাগন হান্টার নিজেদেরকে বলো, তোমাদেরকে আমরা কখনো ভয়ই পাইনি। আসলে আমরাই তোমাদের উপরে কখনো অ্যাটাক করিনি, কারণ আমাদের ড্রাগন গড তোমাদের এই মানুষের কেকটাকে খেতে পছন্দ করতো, তাই জন্য। এখন সেটাই যখন নেই, তাহলে তোমাদেরকে হাতের চুটকিতে মেরে রেখে দেওয়া আমাদের কাছে একটা ক্ষণিকের ব্যাপার মাত্র। চলো, অনেক কিছু তোমাকে বলে দিয়েছি, আর কিছু বলার দরকার নেই, এবারে মরো তুমি। এটা বলে সে অনেকগুলি অ্যাটাক কার উপরে করতে থাকে। সেই সুপিরিয়র ড্রাগনটা হঠাৎ করে তার অ্যাটাকটাকে থামিয়ে দেয়। তার একদম ভয়ে তার ফেটে যায়, কারণ সে অনেকগুলি জবরদস্ত অ্যাটাক তার পিছনের দিকে অনুভব করতে পারছিল। সে বুঝে গেছিল যদি সেই অ্যাটাকটা লিওর উপরে করে দেয়, সে মুহূর্তের মধ্যেই মরে যেত, তাকে অন্য কেউ একজন মেরে খতম করে দিত। আর এদিকে আমরা দেখতে পারি রাগনা, যে কিনা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাওয়ার জন্য এক পলকের মধ্যে সমস্ত ড্রাগনকে ফ্রিজ করে মেরে রেখে দিচ্ছিল। ড্রাগনদেরকে মারার জন্য একটাই কাজ করে, সেটা হচ্ছে সিলভার সোয়ার্ড। আর আমি ট্রেনিং করতে করতে এতটাই নিজেকে শক্তিশালী বানিয়ে নিয়েছিলাম যে সিলভার সোয়ার্ডকে আমি আমার নিজের শরীরের মধ্যে একটা নিজের অঙ্গ বানিয়ে নিয়েছিলাম। আমরা দেখতে পারি রাগনা, যার কিনা এতটা স্পিড বেড়ে যায় যে কিনা মুহূর্তের মধ্যে সেই সুপিরিয়র ড্রাগনের সামনে এসে দাঁড়িয়ে যায়, যাকে দেখা মাত্র, তার সামনে আসা মাত্রই তার গোটা বডি সিলভারিনে ফ্রিজ হতে থাকে। আমি যাকে বলে কিনা একটা সুপিরিয়র ড্রাগন, আমি একটা মানুষকে দেখে ভয় পাচ্ছি, ছি ছি ছি, আমার লজ্জা থাকা উচিত। এটা বলে সে তার পাওয়ারটাকে আরো বেশি বাড়াতে থাকে। সে দেখতে দেখতে একটা বড় ভয়ানক ড্রাগনই পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পারি রাগনা, যে কিনা নিজের একটা হাত দিয়ে খুবই সহজেই তার গোটা বডিকে মুহূর্তের মধ্যে বরফে জমিয়ে রেখে দেয়, যেটা দেখে লিও তো অবাক হয়। এরই সাথে অন্যান্য ড্রাগন হান্টার্সরাও একদম অবাক হতে থাকেন যে এই দুর্বল ছেলেটা এতটা শক্তিশালী কি করে হতে পারে। আর আমরা দেখতে পারি রাগনা, যে কিনা তার আঙুলের একটা ঝটকা দিয়ে ওই জমে থাকা সুপিরিয়র ড্রাগনের দেহটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে হাওয়াতে মিশিয়ে রেখে দেয়। এরপরে আমরা দেখতে পারি রাগনা, যে কিনা তার পাওয়ারটাকে এবারে ধীরে ধীরে কমাতে থাকে। তখনই আমরা দেখতে পারি রাগনা, যে কিনা কাঁদতে কাঁদতে ছুটে চলে যেতে থাকে লিওর কাছে, তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ফাইনালি সে তাকে বাঁচিয়ে নিয়েছে, কারণ রাগনা এখন শুধুমাত্র পাস্টের রাগনা নয়, তার মাথার ভেতরে এখন সেই ভবিষ্যতের রাগনার স্মৃতি তার সাথে জড়িয়ে আছে, যে কিনা অত্যন্ত চেষ্টা করে চলেছিল যে করেই হোক লিওকে বাঁচানোর জন্য। আজকে যখন সে লিওকে বাঁচিয়ে নিতে পেরেছে, তাকে জড়িয়ে ধরে তার কাছে কান্না করা ছাড়া আর কোনো উপায় ছিল না। রাগনা, তুমি চিন্তা করো না, আমি বেঁচে আছি, দেখো তোমার পাশেই আমি আছি। সত্যি তুমি অনেকটাই কষ্ট করে এরকম শক্তি পেয়েছো, কি তাই না রাগনা? না লিও, তুমি একদম ভুল ভাবছো। আমি কোনো রকমের হার্ডওয়ার্ক করিনি। যে তোমাকে বাঁচানোর জন্য এতটা হার্ডওয়ার্ক করেছে, এতটা কষ্ট করেছে, এতটা যন্ত্রণা সহ্য করেছে, সে আজ আর এই পৃথিবীতে নেই। তখন রাগনা মনে মনে ভাবতে থাকেন, কিন্তু লিও, আমি সেই রাগনার ব্যাপারে সমস্ত কিছু জানি। সে কতটা যে তোমাকে মিস করছিল সেটা প্রকাশ করা অসম্ভব। এবারে আমরা দেখতে পারি অন্য একটা ডিমেনশনে, যেখানে ফিউচার রাগনা অন্য একটা মেয়ের কাছে দাঁড়িয়েছিল, আর সেই মেয়েটার নাম ছিল ক্রিমসন, যে কিনা তাকে বলতে থাকে, আরে এটা কি রাগনা, তুমি চুপচাপ মরে গিয়ে আমার সামনে কেন দাঁড়িয়েছো? আর তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার মধ্যে কোনো আফসোস আছে বলে, বরঞ্চ তোমার মুখ এটা বলে দিচ্ছে তোমার শরীরে একটা খুবই বড় শান্তি ফিরে এসেছে। সত্যি কথা বলতে আমরা দুজন এত বছর ধরে একসাথে আছি, কিন্তু তোমাকে এতটা আনন্দ পেতে আমি কখনো দেখিনি। ওয়েল, যেটা করার তুমি সেটা তো করেই দিয়েছো, এখন আমরা কিছু করতে পারবো না। এখন সবকিছু পাস্টের উপরে নির্ভর করবে, দেখতে পারা যাক তোমার এই অতীত রাগনা কি করতে পারে। এরই সাথে আমরা দেখতে পারি আরো অন্যান্য ড্রাগন মনার্ক, যারা কিনা আরো অন্যান্য শহরকে ধ্বংস করে পাড় করে দিচ্ছিল। এরপরে আমরা দেখতে পারি রাগনা আর লিও, তারা দুজনে মিলে একটা ঘরে বসে গল্প করছিল, কিন্তু রাগনা তার শরীরে এতটা শক্তি ব্যবহার করে নিয়েছিল যে সে দুর্বল হয়ে বিছানার উপরে শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি তাদের শহরে আবার একটা অ্যাটাক হয়, এবং তারা এটা দেখতে পারে যে একটা গোটা জঙ্গল, যারা কিনা ওই শহরটাকে অ্যাটাক করার জন্য ওদের দিকে এগোতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি লিও ওখান থেকে চলে যায় ওই ব্যাপারটাকে সামলানোর জন্য। ঠিক তখনই আমরা আর একটা ভুড়িওয়ালা ড্রাগন মনার্ককে দেখতে পারি, যে কিনা ওই জঙ্গলের ভেতরে ছিল, এবং তার সামনে কিছু মানুষ কিছু ভালো খাবার তাকে দিচ্ছিল খাওয়ানোর জন্য। আমরা দেখতে পারি সেই মোটা ড্রাগন মনার্করা, যে কিনা ওই খাবারটাকে খুবই আনন্দ সহকারে খাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার বলে উঠতে থাকে, এই খাবারগুলো টেস্টি, বাট তোমাদের টেস্ট আরো বেশি সুস্বাদু। এটা বলে সে ওখানে থাকা সমস্ত মানুষকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। এবং আমরা দেখতে পারি ওই ড্রাগন মনার্কের পাশে আর একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, যে কিনা খুবই ভয় পাচ্ছিল, এবং এই
ড্রাগন মনার্কটা সে ওই মেয়েটাকে জড়িয়ে ধরে রাখে তাকে খাবার জন্য। এদিকে আমরা দেখতে পারি সেই জঙ্গলটা যেটা কিনা প্রায় শহরের ভিতরে ঢুকে গেছিল এবং রাগনা যে ঘরটাতে শুয়েছিল সেই ঘরটা ভেঙে রাগনাকে উপরের দিকে তুলে নিয়েছিল। তখনই রাগনার অজান্তেই রাগনার ওই সুপার পাওয়ারটা অ্যাক্টিভেট হয়ে যায়, যার জন্য ওখানে এত বড় একটা সিলভারের ফ্রিকোয়েন্সি ধামাকা হয় যেটা কিনা ওই জঙ্গলে থাকা ড্রাগন মনার্কটা অনুভব করে নিতে পারে এবং সে বলতে থাকে, আরে এটা কি ছিল রে ভাই। আমরা দেখতে পারি রাগনা যে কিনা তার পুরো ফুল পাওয়ারে দাঁড়িয়ে যায় আর তাকে দেখে লিও একদম অবাক হয়ে গেছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি রাগনা যে কিনা লিওর চোখের সামনে থেকে উদাও হয়ে অনেকটা স্পিডে সেই জঙ্গলের থাকা সেই ড্রাগন মোনার্কের দিকে এগিয়ে যেতে থাকে তাকে মারার জন্য। এদিকে রাগনা মনে মনে ভাবতে থাকেন, আমি কি করে ঘুমাতে পারি এতটা ডেঞ্জারাস সময়ের মধ্যে, কি করে আমি ঘুমিয়ে যেতে পারি। এটা ভেবে ভেবে সে আরো স্পিডে ওই জঙ্গলের ভিতরে ঢুকতে থাকে। ড্রাগন মোনার্ক তাকে দেখার সাথে সাথেই বলতে থাকে, হেই তুমি কে, ওখানে দাঁড়িয়ে যাও, এটা আমার প্রাইভেট প্রপার্টি, তুমি এখানে আসতে পারো না। কিন্তু রাগনা তাকে একটা লাথ মেরে তার মুখের একটা সাইড পুরো ভেঙে দুমড়ে মুচড়ে তাকে অনেক দূরে ছুড়ে ফেলে রেখে দেয়। আমরা দেখতে পারি সে ড্রাগন মোনার্কটা যেই মেয়েটাকে খেতে যাচ্ছিল সে খুবই ভয় পেতে থাকে। তখনই রাগনা সেই মেয়েটাকে দেখে খুবই অবাক হতে থাকে। আরে আরে ক্রিমসন, তুমি এখানে কি করছো? আরে আরে তুমি কি বলছো? আমি ক্রিমসন নই। আরে ক্রিমসন, আমি এবারে বুঝতে পারলাম তুমি আমাকে খোঁজার জন্য আসছিলে কি, তাই না? যাই হোক, তুমি আমার অনেকটা টাইম বাঁচিয়ে দিলে, এবারে তোমাকে খোঁজার জন্য আমাকে আর টাইম নষ্ট করতে হবে না। তুমি চিন্তা করো না, আমি এখানে থাকা সমস্ত ড্রাগনকে মেরে খতম করে দেবো। ক্রিমসন, তুমি আমাকে হেল্প করবে, ঠিক আছে? এই কথাটা শুনে সেই মেয়েটা তো খুবই অবাক হতে থাকে। সত্যি কথা বলতে আমি সে নই তুমি যাকে ভাবছো, আমার নাম ক্রিমসন নয়। না, তুমি মিথ্যে কথা বলছো, আমি এটা জানি। তুমি হচ্ছে অরিজিনাল ক্রিমসন আর তুমি হচ্ছে ফার্স্ট সিড ড্রাগন মোনার্ক। ড্রাগন মোনার্কের যতগুলো সদস্য আছেন সবার প্রথমে তুমি হচ্ছে এই পৃথিবীতে এসেছিলে আর তোমাকে যে বানিয়েছিল সে হচ্ছে ড্রাগন গড নিজেই। কিন্তু কোনো একটা কারণের জন্য তুমি নিজে ড্রাগন গডকে মারার চেষ্টা করছিলে, যার জন্য তোমাকে বিশ্বাসঘাতক বলে তোমাকে ওই ড্রাগন মোনার্ক থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সত্যি কথা বলতে তুমি হচ্ছে ফিউচার আর পাস্টকে জুড়ে রেখেছিলে, যার জন্য আমার ফিউচার ভার্জন আমার এই পাস্টের সাথে জুড়তে পেরেছে। আর তোমার প্রধান উদ্দেশ্য হচ্ছে সমস্ত ড্রাগন প্রজাতিকে মেরে রেখে দেওয়া এবং তারপরে নিজেকেও মেরে রেখে দেওয়া। কিন্তু এটা যে কেন তুমি করতে চাইছিলে তার কারণ তুমি আমাকে কোনোদিনও খুলে বলনি। কিন্তু আমি একটা ব্যাপারে শিওর ছিলাম, তুমি যে কথাটা বলছিলে সেটা কোনো ফালতু কথা ছিল না, তুমি এই ব্যাপারে খুবই সিরিয়াস ছিলে। ক্রিমসন, তোমার মতো আমি সমস্ত ড্রাগন প্রজাতিকে মেরে রেখে দিতে চাই। চলো ভবিষ্যতের মতো এবারেও আমরা একটা পার্টনার হই। আমাদের ভবিষ্যৎ ভার্জন হয়তো এই কাজটাকে কমপ্লিট করতে পারেনি, কিন্তু আমরা সেইটাকে করে দেখাবো, কারণ আমরা অনেক তাড়াতাড়ি একে অপরের সাথে দেখা করতে পেরেছি। আরে ইয়ার, তুমি পাগল নাকি? তুমি তখন থেকে আমাকে ক্রিমসন বলছো আর এসব কি ফালতু ফালতু কথাবার্তা বলছো, আমার মাথায় কিছুই ঢুকছে না। আমরা দেখতে পারি রাগনা যে কিনা একদম অবাক হয়ে গেছিল যে ব্যাপারটা কি। ঠিক তখনই আমরা দেখতে পারি লিও যে কিনা রাগনাকে ফলো করতে করতে ওখানে চলে আসে এবং এর সাথে আমরা দেখতে পারি সেই ড্রাগন মোনার্কটা আবার নিজের জায়গায় দাঁড়িয়ে যায় এবং সেই ড্রাগন মোনার্কটা যখন একটা খুবই বড় হাঁ করে তাদেরকে খেতে যাচ্ছিল, আমরা দেখতে পাই রাগনা যে কিনা একটা সিলভারিন বোম তার পেটের ভিতরে ঢুকিয়ে দেয় এবং ওখানে মুহূর্তের মধ্যে তাকে ব্লাস্ট করে রেখে দেয়। আমরা দেখতে পারি সেই মেয়েটা যে কিনা লুকিয়ে লুকিয়ে রাগনার এই সমস্ত পাওয়ারকে এখনো দেখে যাচ্ছিল, যেন সে রাগনাকে এখনো ভালোভাবে অবজার্ভ করছিল, তাকে একটু খুঁটিনাটি বাজিয়ে দেখছিল যে কে ভরসা করা যায় কি যায় না। লিও, আমি তোমাকে এই কথাটা বলতে চাইছিলাম না, বাট আমি চাই তুমি অন্যান্য ড্রাগন হান্টারদের সাথে এই শহরটাকে ছেড়ে একটু অন্যদিকে বর্ডার লাইনে চলে যাও। আমি এখানে কিছু কাজ বাকি আছে সেটা কমপ্লিট করে তারপরে তোমার সাথে আবার দেখা করব। কিন্তু আমরা দেখতে পারি লিও যে কিনা এই কথাতে কিছুতেই রাজি হতে চায় না, কারণ সে সবসময় রাগনার কাছেই থাকতে চায়, রাগনাকে সে একা বিপদের মধ্যে রাখতে চায় না। তখন আমরা দেখতে পারি রাগনা যে কিনা বাধ্য হয়ে তাকে একটা খুবই খারাপ কথা বলে যে লিও, তুমি অনেকটাই দুর্বল আর তুমি আমার একটা বোঝা হয়ে দাঁড়াবে, এছাড়া আর কিছুই নয়। তখনই আমরা দেখতে পারি লিও যে কিনা খুবই রেগে গিয়ে তার গলার উপরে একটা তলোয়ার দিয়ে অ্যাটাক করতে যায়, যদিও বা সেটা তাকে মারার জন্য নয়, একটা ধমকানোর জন্য। কিন্তু আমরা দেখতে পারি রাগনা যে কিনা তার একটা আঙুল দিয়ে তার ওই তলোয়ারটাকে ওখানে আটকে রেখে দেয় এবং তাকে অনেক দূরে ছুরি ফেলে রেখে দেয়। তখন রাগনা তাকে বলতে থাকেন, লিও এবারের জন্য গুড বাই। আর আমরা দেখতে পারি সেই মেয়েটা যে কিনা লুকিয়ে লুকিয়ে এখনো রাগনার এই সমস্ত কর্মকাণ্ড দেখে যাচ্ছিল। এরপরে লিওর যখন জ্ঞানটা ফেরে সে তখন দেখতে পারেন একটা ড্রাগন হান্টার তাকে বয়ে বয়ে অন্য একটা বর্ডার লাইনে নিয়ে যেতে থাকে, যেখানে কিনা তারা সুরক্ষিত থাকতে পারবে। তখন লিও কাঁদতে থাকে আর বলতে থাকে যে রাগনা কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সে তো এতদিন আমার সাথে ছিল, তাহলে হঠাৎ মাত্র কেন এরকম পরিবর্তন।
ক্রিমসন। আর এদিকে আমরা দেখতে পারি রাগনা যে কিনা উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিওকে বিদায় জানাতে থাকে। এবারে আমরা দেখতে পারি সেই মেয়েটা ওখানে চলে আসে আর বলতে থাকেন, রাগনা তুমি যেটা করছো এটা কি তোমার জন্য করা ঠিক? আর রাগনার চোখে জল, সে বলতে থাকে আমি যেখানেই থাকি না কেন, আমার সাথে যেই থাকুক না কেন, সে একদিন না একদিন মরবেই মরবে। লিওর ভালোর জন্য এটা আমাকে করতেই হতো। ক্রিমসন এবারে আমাদেরকে এক হতে হবে। আরে ভাই আমি কতবার তোকে বলবো আমি কোনো ড্রাগন মোনার্ক নই, বারবার একটা কথা তোকে বলতে হয়। তখনই রাগনা ফিউচার ক্রিমসনের কথা মনে করতে থাকেন যে কিনা বলেছিল যে তুমি হয়তো আমাকে পাস্টে দেখা করতে পারবে, আমাকে হয়তো অনেক কথাও বলবে, কিন্তু তবুও আমার বিশ্বাস জেতাটা এতটা সহজে উঠবে না। ঠিক তখনই আমরা দেখতে পারি রাগনা যে কিনা তার সামনে আবার চলে আসেন এবং তাকে আরো অন্যান্য কথা বলতে থাকেন যে ক্রিমসন তুমি আমাকে বিশ্বাস করো, আমি রান্না করতে পারি, তোমাকে স্নান করাতে পারবো, তোমার দাঁত মাজিয়ে দিতে পারবো, আমি সবকিছু করতে পারবো। আমি যখন তোমার পাশে থাকবো তোমার কোনো চিন্তাই থাকবে না, আর তুমি আমাকে ভরসা করতে পারো ক্রিমসন। আরে ধর বালতি, এসব আমাকে কেন বলছিস? ঠিক তখনই আমরা দেখতে পারি রাগনা যে কিনা আবার অজ্ঞান হয়ে মাটির উপরে পড়ে যায়। তখন সেই মেয়েটা যখন রাগনার কপালে হাত দেয় সে তখন বুঝতে পারে যে রাগনার শরীরে প্রচুর পরিমাণে জ্বর উঠেছে। এরপরে রাগনা যখন তার জ্ঞানটাকে ফিরে পায় সে তখন একটা রাতের অন্ধকারে ক্যাম্প ফায়ারের সামনে নিজেকে পায় এবং তার সামনে ওই মেয়েটাও এখনো বসেছিল। আচ্ছা ক্রিমসন তুমি কি আমাকে বলতে পারবে যে আমি বারবার কেন এত অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি? দেখ ভাই প্রথমে আমি বলে রাখি যে আমি কোনো ক্রিমসন নই, কিন্তু এটা কি সত্যি তুমি যেটা বলছো যে অনেকগুলি ড্রাগন অনেকগুলি শহরকে খতম করতে চলেছে? হ্যাঁ আমি যেগুলো বলছি সেগুলো একদমই ঠিক, আর ওই জন্য আমি তোমার সাথে পার্টনারশিপ করতে চাইছি। আজ থেকে 12 বছর পরে আমরা অনেক চেষ্টা করেও আমরা আমাদের মিশন কমপ্লিট করতে পারিনি, কিন্তু এবারে আমরা সেটা করে নিতে পারবো কারণ আমরা অনেক আগে থেকেই দেখা করে নিতে পেরেছি। একটা মানুষ যে কিনা আমার ব্যাপারে অনেক কিছুই জানে, আমার ফিউচারের ক্রিমসন তার সাথে দেখা করেছে এটাই বলছে, তাই না? ওয়েল যাই হোক যাক না কেন, খুবই ব্যাপারটা ইন্টারেস্টিং। ও যখন শুয়েছিল তখন আমি তার পুরো বডিটাকে স্ক্যান করে এক্সামাইন করেছিলাম, আর তার থেকে আমি দুটো জিনিস তো এটা শিখতে পেরেছিলাম। এই ছেলেটার শরীরে একটা গোটা সিলভারিন সোর্ড জুড়ে আছে, যে সিলভারিন সোর্ড যে কোনো ড্রাগনকে মেরে রেখে দেওয়ার সামর্থ্য রাখে। আমি জানি না এটা কি করে সম্ভব হতে পেরেছেন, বাট এটা তো শিওর যে এই ছেলেটার শক্তি অনেকটাই বেশি, যেটা কিনা অনেকটাই লিমিটের বাইরে। আমি জানি না আমি কবে লাস্ট টাইম এতটা এক্সাইটেড হয়েছিলাম। ঠিক তখনই আমরা দেখতে পারি ওদের সামনে দিয়ে একটা ড্রাগন উড়ে চলে যায়, আর আমরা দেখতে পারি রাগনা যে কিনা ক্রিমসনকে নিয়ে দৌড়ে চলে যেতে থাকে সেই ড্রাগনের কাছে, এবং সে আসা মাত্র ওই ড্রাগনটাকে একদম মেরে মাটিতে ছুঁড়ে ফেলে রেখে দেয়। এবং এরই সাথে আমরা দেখতে পারি আরো একটা বড় ড্রাগন যে কিনা রাগনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্জন করছিল। আমরা দেখতে পারি রাগনা যে কিনা তার পাওয়ারটাকে অ্যাক্টিভেট করে নিয়ে 5টা তলবার তার ভেতরে ঢুকিয়ে দেয় এবং আর একটা তলবার তার উপরে হামলা করে তাকে ফ্রিজ করে ওখানে ফাটিয়ে মেরে রেখে দেয়। তখন আমরা দেখতে পারি ক্রিমসন যে কিনা তাদের মধ্যে একটা তলবারকে নিজের হাতে নিয়ে ভালো করে এক্সামাইন করে দেখতে থাকেন যে এটা একটা সামান্য একটা সিলভারিন তলবার, তবুও এটা যে কোনো ড্রাগনকে ছোঁয়ার সাথে সাথেই যে কোনো ড্রাগন মরে যায়। এরকম তলবার যদি আমি পাই তাহলে আমি আমার একটা সৈন্যদল তৈরি করে নিতে পারি যে কিনা যে কোনো ড্রাগনকে মেরে রেখে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক তখনই আমরা দেখতে পারি ক্রিমসন যে কিনা একটা বমি করে দেয় এবং সেই বমিটা একটা স্লাইম তৈরি হয়ে যায়, এবং আমরা দেখতে পারি সেই স্লাইমটা ওখানে পড়ে থাকা সমস্ত ড্রাগনকে খেয়ে হজম করতে থাকে। আর স্লাইম তুমি তাহলে ক্রিমসনের পেটের ভেতরে ছিলে এতক্ষণ ধরে? এবারে আমরা দেখতে পারি সেই মেয়েটা যে কিনা তারা অরিজিনাল রূপ ধারণ করতে থাকে, যেটা ছিল ক্রিমসনের। আমি যেটা ভেবেছিলাম সেটা ঠিকই, তুমি সত্যিকারই ক্রিমসন। তুমি বলছিলে তোমার নাম রাগনা কি, তাই না? চলো আমরা একটা পার্টনারশিপ করে নিই, এবারে আমরা দুজনে মিলে অনেকগুলি ড্রাগনকে মারবো, কিন্তু তোমাকে একটা পয়জন খেতে হবে। এই পয়জনটা তুমি যদি খেতে পারো তুমি মরবে না, এতে তোমার চিন্তা নেই, কিন্তু যখনই তুমি আমার আদেশ মানবে না তখনই তুমি ওখানে মরে যাবে। আমরা দেখতে পারি রাগনা যেখানে এক পলকের জন্য কোনো কিছু চিন্তা ভাবনা না করি সে মুহূর্তের মধ্যে সেই পয়জনটাকে খেয়ে নেয়, যেটাকে দেখে ক্রিমসন খুবই অবাক হয়ে যেতে থাকেন যে তুমি আমার উপরে এরকম ভরসা কি করে করতে পারো, আর ড্রাগনকে মারার জন্য তুমি এতটা কেন উঠে পড়ে লেগেছো? কারণ আমি আমার সমস্ত বন্ধুদের এবং প্রিয়জনদেরকে বাঁচাতে চাই, আমি আমার ফিউচার রাগনার সমস্ত ইচ্ছাকে পূরণ করতে চাই। চলো তোমার এই অ্যাটিটিউডটা আমার খুবই ভালো লাগলো, তোমার কথা অনুযায়ী আমি তোমাকে আমার মতো ব্যবহার করব, আর আমি তোমাকে গাইড করব যে কোনটা তোমাকে করা উচিত কোনটা তোমাকে করা উচিত নয়। এখন থেকে আমাদের দুজনের একটাই উদ্দেশ্য, সমস্ত ড্রাগন মনার্সকে মারা, আর সবকিছু যখন শেষ হয়ে যাবে তখন রাগনা তোমাকে একটা কাজ করতে হবে। তখন রাগনা বলতে থাকেন আমি জানি আমাকে কি করতে হবে, আমাকে তোমাকেও মেরে দিতে হবে, কি তাই না ক্রিমসন? ব্যাস আর কি বলার আছে, চলো দুজনে মিলে ফিউচারকে পুরো চেঞ্জ করে রেখে দেই। তো হ্যালো বন্ধুরা, এই ছিল আজকে রাগনা ক্রিমসনের প্রথম পার্ট, আর এবার থেকে আমরা এই চ্যানেলে দুটো করে ভিডিও ছাড়বো, আর আমার এসপিএন এক্সপ্লেনার 2.0 তে আমরা সপ্তাহে একটা করে ভিডিও ছাড়বো, কারণ সপ্তাহে
তিনটে লং লং ভিডিও দুটো চ্যানেলে ছাড়া সত্যিকার একটা খুবই টাফ ব্যাপার আমার জন্য। একে তো ভয়েস দেওয়া অনেকক্ষণ, তার উপরে তাকে আবার এডিট করে ব্লগ পাস করে বিশাল কষ্ট হয় এগুলো। বাট যাই হয়ে যাক না কেন, তবুও আমি এটা করব। আমি এই চ্যানেলে এবার থেকে সপ্তাহে 2বার করে ভিডিও দেবো, আর ওই চ্যানেলে আমি সপ্তাহে একটা করে ভিডিও এবার রেগুলার করে ছাড়বো। মোটামুটি এই দুটো চ্যানেল মিলিয়ে তোমরা সপ্তাহে টোটাল 3টে করে ভিডিও পেয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের প্রথম পার্টটা এতটাই। যদি আপনাদের এই পার্টটা ভালো লাগে তাহলে এর তৃতীয় পার্টটা আমি আরো বড় করে বানাবো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। এখনের জন্য বাই বাই।